আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো মুগ্ধতার মুগ্ধ গল্পের 3 নম্বর পর্ব নিয়ে চলে আসছি। তো বেশি কথা বলে না করি দেরি, চলো গল্প শুরু করি। পার্কে বসে আছি আমি, যখনই মন খারাপ হয় তখনই ছুটে চলে আসি আমি। এখানে আসলেই সব মন খারাপ ভুলে অদ্ভুতভাবে হারিয়ে যায়, মনের অজানায় এক প্রশান্তি পাই আমি। আমার মন খারাপের পর এখানে আসি, এটা আদনান ভালোভাবেই জানতো। যখনই ওর সাথে ঝগড়া হতো তখনই এখানে এসে বসে থাকতাম, আর আদনান কত শত উপায়ে রাগ ভাঙাতো আমার। আর আজ মাত্র একটা অজুহাত দেখিয়ে আমার থেকে 1000 মাইল দূরে চলে গেছে আদনান। যতই ভুলে যেতে চাই কেন যেন পারছি না, কোথাও না কোথাও ওর জন্য মন খারাপ থেকেই যাচ্ছে আমার। হয়তো সারা জীবন এভাবেই ওকে মাথায় নিয়ে বেঁচে থাকতে হবে আমার। কথাগুলো ভাবতেই চোখ দুটো অশ্রুতে ভরে উঠলো, টুপটাপ পড়তে লাগলো ঝর্ণাধারা। চোখ বন্ধ করে নিজেকে সামলানোর চেষ্টায় আসি, তখনই কারো কথা কানে ভেসে এলো আমার। কথাগুলো শুনে চোখ খুলে সামনে তাকালাম আমি। চোখ খুলে হতভম্ব হয়ে আছি আমি। সামনে মুগ্ধ দাঁড়িয়ে আছে। মুগ্ধ বলল, এই যে মুগ্ধতা, এখানে বসে কাঁদছো কেন? নিশ্চয় বয়ফ্রেন্ড আসবে বলে আর আসেনি, আর সেই দুঃখে মুক্তের দানাগুলো ঝাড়াচ্ছ, তাই না? আচমকা ওনার গলা পেয়ে আমি চমকে উঠলাম। লোকটা যেন আমার পিছুই ছাড়তে চাইছে না। আগে তো কখনো দেখিনি, তাহলে আজ এতবার ওনার সাথে দেখা হচ্ছে কেন আমার? ওনার কথার পিঠে কোনো কথা বললাম না, বসে আছি আমি। আমাকে চুপ থাকতে দেখে উনি বললেন, কি দিনকাল আসলো মায়েরি, মেয়েরা কলেজ ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে, আবার বয়ফ্রেন্ড না আসলে বাচ্চাদের মতো কাঁদতেও থাকে। আশ্চর্য, লোকটার কথায় চরম বিরক্ত আমি। বুঝতে পারছি আমাকে নিয়ে মজা করছেন উনি, কিন্তু এরকম মজাই নেই আমি। আমার অবস্থা যদি উনি জানতে পারতেন তাহলে কেঁপে উঠতেন উনি। মুগ্ধ আবারও বলতে লাগলো, বাবা গো বাবা, বয়ফ্রেন্ড আসেনি বলে এত রাগ যে আমার কথার উত্তরও দিচ্ছে না। দেখেছো চেনা মানুষ কত সহজেই না অচেনার ভান ধরে আছে। মুগ্ধ, এই লোকটা এতটা বিরক্তকর হবে এটা কখনো ভাবতেও পারিনি আমি। কর্কশ কণ্ঠে বললাম আমি, আপনি এখানে কেন? আমি যেখানেই যাই সেখানে আপনাকে কেন যেতে হবে বলেন আমায়? এখানে আমি প্রেম করি আর যাই করি তাতে আপনার কি? মুগ্ধ বলল, নাথিং। তুমি প্রেম করে দেবদাস, থুকু দেবদাসী হলো, আমার কিছু যায় আসে না। মুগ্ধতা বলল, তাহলে আমার পিছু পিছু এখানে কেন আসছেন? আমাকে পাহারা দিতে? মুগ্ধতার কথা শুনে চোখ বড় বড় করে তাকালাম আমি। মেয়েটা বলে কি, আমি নাকি ওকে পাহারা দিতে এখানে এসেছি? আজব, তোমার মাথায় খুব বড় রকমের সমস্যা আছে, তাই না মুগ্ধতা? ওনার কথায় রাগে শরীর রিরি করছে আমার। কি মনে করেন নিজেকে উনি? তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললাম, এ পর্যন্ত বেশ কয়েকবার আমাকে পাগল বলে ফেলছেন আপনি। পাগল আমি নই, পাগল আপনি, তাই আজে বাজে বকছেন। মুগ্ধ বলল, স্টপ। নিজে পাগল হয়েও স্বীকার করবে না? তোমার আচার আচরণ দেখেই মনে হয় তুমি পাগল, নইলে কেউ রাস্তাঘাটে এইভাবে কাউকে আঘাত করে? মাগো, এখনো ব্যথা করছে। লোকটার কথায় বেশ লজ্জা পেলাম আমি। সত্যি এই কাজটা করা উচিত হয়নি আমার। মুখ কাচুমাচু করে বললাম, দেখুন, এই একটা কাজের জন্য বারবার আমাকে পাগল বলতে পারেন না আপনি। তখন পরিস্থিতি অন্যরকম ছিল, তাই এটা করতে বাধ্য ছিলাম আমি। মুগ্ধ বলল, আমাকে পরিস্থিতি দেখাতে এসো না, আতপাগল মেয়ে একটা। কিছু জানো আর নাই জানো, পাগলামিটা বেশ ভালোই জানো দেখছি। মুগ্ধর সাথে বর্তমানে কোনো কথা বলতে ইচ্ছা করছে না আমার। মাথা ব্যথায় মাথা ফেটে যাচ্ছে, তার উপর ওনার এরকম ফালতু বকবক, সব মিলিয়ে অতিষ্ঠ আমি। এখানে থাকলে ওনার সাথে ঝগড়াই করতে হবে আমায়, তাই কথা না বাড়িয়ে বসা থেকে উঠে পড়লাম আমি। কাঁধে ব্যাগ নিয়ে সামনে এগোতে লাগলাম। পেছন থেকে মুগ্ধ ডেকে 1000টা কথা শোনাচ্ছে, তার কিছুই যেন শুনতে পাচ্ছি না আমি, কারণ এগুলো শোনার ইচ্ছে নেই আমার। মুগ্ধ বলল, মুগ্ধতা শুনো, চলে যাচ্ছ কেন? তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করবে না? যাহ বাবা, চলে গেল। মেয়েটা কেমন আজব প্রকৃতির, হঠাৎ হঠাৎ চুপ করে যায় আর এমন এমন কাণ্ড করে যেন অবুঝ বাচ্চা। মুগ্ধ গাড়ে হাত বুলিয়ে বলল, বাবা কি দজ্জাল মেয়ে রে, কি মারটাই না মারছে। উফ, কিন্তু মেয়েটা চলে গেল কেন? দূর, কিছুই বুঝলাম না আমি। বাসায় এসে ফ্রেশ হয়ে রান্নাঘরে টুকটাক কিছু কাজ সেরে নিলাম আমি। দুপুরে হালকা কিছু খাবার খেয়ে নিজের রুমে চলে এলাম। রুমে এসে বসতেই শুরু হলো অনন্যা আপুর ডাক। তার ডাক কানে আসতেই দৌড়ে তার রুমে চলে গেলাম, কারণ 1 মিনিট লেট হলেই তার কথা শুনতে হবে এত এত। রুমে যেতে এক গাদা কাপড় ধরিয়ে দিল আমায়, সেগুলো এখন ধুয়ে দিতে হবে। এগুলো নতুন নয়, আপুর যাবতীয় কাজ আমাকেই করতে হয়।
যদি কাজ না থাকে তাহলে ভালো জামা কাপড়গুলো আমাকে দিয়ে ধোয়াবে। কেন আমাকে এত অপছন্দ করে জানি না আমি। কোনো কথা না বলে কাপড়গুলো ধুতে নিয়ে চলে গেলাম আমি। কাপড় ধুয়ে ছাদে শুকিয়ে দিয়ে নিচে যেতেই আন্টি বলল, মুগ্ধতা কোমরে খুব ব্যথা করছে, একটু ম্যাসাজ করে দে তো। আন্টির কথাই না করতে পারলাম না আমি। আন্টির সাথে চুপচাপ তার রুমে চলে গেলাম। কোমর হাত পা টিপে আন্টিকে ঘুম পাড়িয়ে ফিরে এলাম আমি। রুমে এসে বিছানায় গা এলিয়ে দিলাম আমি। মাথা ব্যথা এখনো কমেনি, তবে আগের থেকে বেটার লাগছে এখন। বাসায় এসে ল্যাপটপ নিয়ে বসে আছে আফিফ। মুগ্ধতাকে বলল এসে কফি দেওয়ার জন্য। মুগ্ধতা ছাড়া কারো হাতের কফি খেতেই ভালো লাগে না আফিফের। বিয়ের জন্য আজ 3 দিন ধরে মুগ্ধতার হাতের কফি খাওয়া হয়নি আফিফের। তাই আজ বাধ্য হয়ে অনেকটা স্বার্থপরের মতোই ওকে কাজটা করতে বলে এসেছে। ল্যাপটপে অফিসের কিছু কাজ করতে ব্যস্ত সে। হঠাৎ মনে পড়লো সেই মায়াবিনীর কথা। চোখে ভেসে উঠল সেই মুখটার প্রতিচ্ছবি, যাকে আজ সারাদিন প্রায় 200 বারের মতো মনে পড়ছে তার। যতই মনে না করার চেষ্টা করছে ততই আরো বেশি মনে পড়ছে তার। এই বিষয়টা নিয়ে খুবই চিন্তায় পড়ে গেছে আফিফ। এই পর্যন্ত কত মেয়ের সাথেই উঠা বসা হয়েছে তার, কিন্তু কখনো কোনো মেয়ে এইভাবে জেকে বসেনি। আর আজ কিনা কয়েক ঘন্টার পরিচয়ে একটা মেয়ে এতবার মনে পড়ছে। স্ট্রেঞ্জ। সোশ্যাল সাইটের কথা মনে পড়তেই মিতুল লিখে সার্চ দিল, কিন্তু অনেক খুঁজেও কোথাও সেই কাঙ্ক্ষিত মিতুলকে খুঁজে পেল না। হতাশ হয়ে মুখ কালো করে বিছানায় বসে রইল আফিফ। মুগ্ধতা আফিফের কফি নিয়ে এসে মুখ ভার দেখে বলল, কি হয়েছে ভাইয়া, তোমার মন খারাপ কেন? মুগ্ধতার গলা পেয়ে চমকে উঠল আফিফ। মুখে হাসির রেখা টেনে বলল, তেমন কিছু না। জানি তোর মন ভালো নেই, তবুও তোকে বললাম কাজটা ঠিক হয়নি আমার। তোকে কষ্ট দিলাম তাই না রে? আসলে তুই তো জানিস তোর হাতের কফি ছাড়া কারো হাতের কফি আমার ভালো লাগে না, তাই বাধ্য হয়ে বললাম, কিছু মনে করিস না প্লিজ। ভাইয়া এমন একটা মানুষ যে কখনো কাউকে কষ্ট দিতে চায় না। অধরা অনন্যা আপুকে যতটা ভালোবাসে আমাকেও ঠিক ততটাই ভালোবাসে। কখনো বুঝতে দেয় না আমি তার বোন নই। এরকম একজন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। ভাইয়াকে উদ্দেশ্য করে বললাম, এভাবে কেন বলছো ভাইয়া? 1 কাপ কফি তো চেয়েছো তুমি, আর তো কিছু চাওনি। এসব কথা বললে গাল ফুলিয়ে বসে থাকবো আমি? আমার কথাই হাসলো ভাইয়া। কফির কাপে চমক দিতে দিতে বলল, চা হয়েছে বলে চা। মুগ্ধতা, এরকম লো মেন্টালিটির মানুষের জন্য কখনো কষ্ট পাস না। জীবনকে নতুন করে সাজা। কোনো সেলফিশের স্মৃতি আঁকড়ে বাঁচার চেষ্টা করিস না, নিজেকে শক্ত কর। ভাইয়ার কথাগুলো মন দিয়ে শুনলাম, কিছু না বলে রুমে চলে আসলাম। ভাইয়ার কথাগুলো যথাসম্ভব মেনে চলার চেষ্টা করব আমি, কিন্তু চাইলেই কি আর সব হয়? মনের উপর কি জোর চলে? পরের দিন সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম করে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম আমি। আজ কোনো ঝামেলা ছাড়াই কলেজে ঢুকে গেছি। মুগ্ধ নামের লোকটাকে কোথাও দেখিনি। সারাদিন ভালোই কেটেছে আমার। যাক, এইবার শান্তি। আর কখনো যেন লোকটার সামনে না পড়ি আমি। কথাটা বলেই সামনে পা বাড়াতেই অবাক হলাম আমি। মুখে বাঁকা হাসি নিয়ে লোকটা সামনে দাঁড়িয়ে আছে আমার। মুগ্ধকে দেখেও না দেখার ভান ধরে পাশ কাটিয়ে চলে যাচ্ছি। এমন সময় তিথিকে উদ্দেশ্য করে বলল মুগ্ধ, তিথি তোর শাকচুন্নি বান্ধবীকে বলে দে আমাদের কলেজের নিউ টিচার আদিবা ম্যাম ওকে ডেকে পাঠিয়েছেন, 10 মিনিটে যেন ওনার সাথে দেখা করে। লোকটার কথায় চরম অবাক হলাম আমি। আদিবা ম্যাম তো পরশু জয়েন করছেন সেটা শুনেছি, যদিও এখনো তার সাথে দেখা হয়নি আমার, কিন্তু উনি হঠাৎ আমায় ডাকছেন কেন? তিথির দিকে তাকিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছি আমি। তিথি বলল, আদিবা ম্যাম মুগ্ধতাকে কেন ডাকছে ভাইয়া? আর তাছাড়া সেটা ওকে না বলে তোমাকে কেন বললো? সেটা তোকে জানতে হবে না, সিম্পল একটা বিষয়। ওদিক দিয়ে আসছিলাম তাই আমাকে বলছে, যদি চিনে থাকি তাহলে যেন বলি, তাই বললাম, আর কিছু নয়। শুনেছি আদিবা ম্যাম খুবই রাগী, খিটখিটে মেজাজের একজন মানুষ। উনি কলেজে ঢুকতে না ঢুকতেই আমায় কেন ডাকলেন বুঝতে পারছি না কিছুই, মাথায় ঢুকছে না আমার। আমি আর তিথি জিম মেরে বসে আছি, দুজনেই বুঝতে পারছি না কেন আমাকে ডাকলেন উনি। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও বলল মুগ্ধ, ম্যাম সময় সম্পর্কে খুবই সচেতন, যদি 10 মিনিট পরে যাও তাহলে খবর আছে তোমার, তাই এক্সট্রা শাস্তি পাওয়ার আগে তাড়াতাড়ি যাও। হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি আমি। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ম্যামের উদ্দেশ্যে রওনা দিলাম আমি। আদিবা ম্যামের সামনে মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে মুগ্ধতা। গম্ভীর মুখ নিয়ে চেয়ারে বসে কিছু একটা লেখালেখিতে ব্যস্ত ম্যাম। গায়ের রং শ্যামলা, বেশ রোগা পাতলা টাইপের। দেখলে ম্যাম বলে মনে হয় না, একদম অল্প বয়সী, যেন অনার্স বা মাস্টার্সের স্টুডেন্ট। চোখে হাই পাওয়ারের বড় বড় ফ্রেমের চশমা। মুগ্ধতাকে দাঁড় করিয়ে কাজ করছেন তিনি। অনেক সময় অতিবাহিত হওয়ার পরও মুখে কোনো কথা নেই ওনার। মুগ্ধতাকে ডাকার কারণ জানার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে। বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর চশমার ফাঁকে চোখ বের করে গভীরভাবে মুগ্ধতাকে উদ্দেশ্য করে বলল, তুমি ফার্স্ট ইয়ারের মুগ্ধতা তাই না?
হঠাৎ ম্যামের কথা শুনে হকচকিয়ে উঠল মুগ্ধতা। মাথা নাড়িয়ে সম্মতি সূচক মনোভাব পোষণ করলো। ভ্রু উঁচু করে ম্যাম বললেন, তুমি নাকি মাস্টার্সের স্টুডেন্টকে অকারণে অপমান প্লাস মারধর করেছ। ম্যামের কথায় চমকে উঠল মুগ্ধতা। মাস্টার্সের স্টুডেন্টকে মারধর, এত বড় মিথ্যা অপবাদ। চোখ বড় বড় করে বললাম, নো ম্যাম, আমি কাউকে অপমান করিনি। আর মাস্টার্সের কাউকে তো আমি চিনি না পর্যন্ত, অপমান মারধর করবো কিভাবে? আমার কথায় সন্দেহ প্রকাশ করলেন ম্যাম। সন্দিহান চোখে তাকিয়ে বললেন, তুমি নাকি মাস্টার্সের কাউকে চিনোই না? সাথে সাথে বললাম আমি, নো ম্যাম, চিনি না। আমার কথা শুনে চিৎকার দিয়ে বললেন উনি, সিনিয়রদের অপমান করে আবার অস্বীকার করছো? তুমি মুগ্ধকে মারোনি? তোমাকে বাঁচাতে গিয়েছিল, তখন ওকে মারোনি তুমি? ওরা তোমার নামে কমপ্লেন করছে। ম্যামের চিৎকার শুনে আটকে উঠল মুগ্ধতা। তার মানে মুগ্ধর কথা বলছে? কতবার বললাম মুগ্ধকে, যা হয়েছে ভুলবশত হয়েছে, তাও আমার নামে কমপ্লেন করলো। ছি, আসলে ম্যাম মুগ্ধর সাথে আমার ঝামেলা হয়েছে, কিন্তু উনি কোন ক্লাসে পড়েন জানতাম না আমি। আর ম্যাম, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি ইচ্ছা করে করিনি। মুহূর্তে ম্যাম রেগে গেলেন। মুগ্ধতার কথা শুনে নিজের রাগটা কিছুটা সামলে বললেন উনি, যা হওয়ার হয়ে গেছে, এখন মুগ্ধর কাছে ক্ষমা চেয়ে নাও তুমি, নইলে সিনিয়রের সাথে মিসবিহেভ করার জন্য কলেজ কর্তৃপক্ষ অনেক বড় শাস্তি দেবে তোমায়। এমনও হতে পারে কলেজ থেকে বের করে দিল। ম্যামের সাথে তর্ক করার সাহস নেই মুগ্ধতার, তাছাড়া কিছু শুনতে চায় না উনি। ওনার কথা একটাই, মুগ্ধর কাছে যেন ক্ষমা চেয়ে নেয়। না চাইতে লোকটার কাছে ক্ষমা চাইতে হবে মুগ্ধতাকে, কারণ নইলে এই কলেজে থাকতে পারবে না। নিজের পায়ে দাঁড়াতে হলে যে করেই হোক এই কলেজে থাকতে হবে মুগ্ধতাকে, কারণ এখান থেকে বের করে দিলে আন্টি কোথাও আর পড়তে দেবে না। তাই যে করেই হোক ব্যাপারটা মিটিয়ে ফেলতে হবে। মুখ কালো করে ম্যামের রুম থেকে বেরিয়ে গেল মুগ্ধতা। মুগ্ধতাকে গোমরা মুখে দেখে এগিয়ে এলো তিথি। তোর চোখ মুখ এমন শুকনো দেখাচ্ছে কেন? ম্যাম কি বললো তোকে? তিথিকে সবকিছু খুলে বলল মুগ্ধতা। মুগ্ধতার কাছ থেকে সবকিছু শুনে বিস্মিত তিথি। মুগ্ধ ভাইয়া এরকম কিছু করতে পারে ভেবেই অবাক হয়ে যাচ্ছে তিথি। মুগ্ধকে এতটা খারাপ বিহেভ কারোর সাথে করতে দেখেনি, এবারে প্রথম মুগ্ধতার সাথে করতে দেখেছে। যা অবাক করেছে তিথিকে, 8 ঘন্টা ধরে কাঠফাটা রোদের মধ্যে মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে আফিফ। সেই দিন এইখানে নামিয়ে গেছিল মিতুলকে। এই কড়া রোদ উপেক্ষা করে আফিফ দাঁড়িয়ে প্রহর গুনতে ব্যস্ত। যদি তার বাসা চিনতো তাহলে এক নজর দেখার জন্য টুপ করে বাসার ভিতরে ঢুকে পড়তো। এতে যে যাই বলুক তবুও দেখতে পেত তার প্রিয়সীর মুখ। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও তার দেখা পেল না আফিফ। মন খারাপ করে শরীরের ঘাম মুছে গাড়িতে উঠে বসলো। সেদিন মেয়েটাকে দেখার পর থেকে একটা রাতও শান্তিতে ঘুমাতে পারেনি আফিফ। শুধু তার মুখচ্ছবি প্রতিফলিত হচ্ছে নয়ন পানে। আহ, কি মায়াবী সেই মুখখানি। আফিফ গাড়িতে বসে ভাবছে, কেন করছে এমন পাগলামি? কেন একটা মেয়ের জন্য এত টান তৈরি হলো? কেন তাকে দেখার জন্য এত বিরহ? কেন তাকে দেখার জন্য এত আকুলতা? জানে না, কিছুই জানে না আফিফ। শুধু জানে মেয়েটাকে দেখতে চাইছে, এক নজর দেখে নিজের চক্ষুকে শীতল করতে চায়। টাইটা টেনে একটু ঢিলা করে ঢকঢক করে পানির বোতল শেষ করে দিল। কিছু দূর যেতে চোখ আটকে গেল। ঠোঁটের কোণে অজান্তে একটা হাসি ফুটে উঠলো। এতক্ষণে যেন দেহে প্রাণ ফিরে এলো। তাড়াতাড়ি গাড়ি থামালো আফিফ। চুলগুলো হাত দিয়ে ঠিক করে নিল। শার্টের টাইটা সুন্দর করে পরে নিল। মুখে এক চিলতে হাসি নিয়ে তার সামনে দাঁড়ালো আফিফ। মুগ্ধর সামনে কান ধরে দাঁড়িয়ে আছে মুগ্ধতা। মুগ্ধতার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে তিথি। চোখে মুখে তার চরম অস্বস্তি, রাগে দুঃখে মুগ্ধকে কিছু বলেনি তিথি। মুখ ভার করে বন্ধুর পাশে দাঁড়িয়ে আছে। এখন মুগ্ধ একা নয়, তার সাথে ওর বন্ধু বান্ধবও আছে, রাতুল, হৃদয়, রিফাত আর নেহা। মুগ্ধর বেস্ট ফ্রেন্ড রাতুল। মুগ্ধ তাকে কান ধরতে দেখে সবাই মুখ চেপে হাসছে, কিন্তু রাতুল এটা কিছুতে মানতে পারছে না। এভাবে একটা মেয়েকে অপমান করার কোনো মানেই হয় না। মুগ্ধ একটু বেশি করছে, যার জন্য পরে পস্তাতে হবে ওকে। কিছুক্ষণ আগে মুগ্ধতা পুরো কলেজ তন্ন তন্ন করে খুঁজে বের করছে মুগ্ধকে। মুগ্ধকে বের করার একটাই উদ্দেশ্য, তার কাছে ক্ষমা চাওয়া। আদিবা ম্যামের ভাষ্য মতে মুগ্ধ যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে কোনো স্টেপ নেওয়া হবে না মুগ্ধতার এগেনস্টে। তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও অনেকটা বাধ্য হয়ে মুগ্ধর কাছে ক্ষমা চাইতে রাজি হয়। যদিও তিথি এই ব্যাপারটার বিপক্ষে। মুগ্ধকে বের করে মুগ্ধর উদ্দেশ্যে বলল মুগ্ধতা, দেখুন মুগ্ধ ভাইয়া, সেই দিন অনাকাঙ্ক্ষিতভাবে অ্যাক্সিডেন্টলি আপনাকে আঘাত করছিলাম, কিন্তু তার জন্য আপনি আমার নামে কমপ্লেন করবেন আমি কখনো ভাবিনি। সে যাই হোক, আচ্ছা, আমার ভুলের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী, সরি, আমাকে ক্ষমা করে দিবেন।
মুগ্ধতার কথা শুনে চমকে উঠল মুগ্ধ। সে কখন কার কাছে মুগ্ধতার নামে কমপ্লেন করলো। মুগ্ধ কিছু বলে ওঠার আগেই নেহা বলল, এভাবে ক্ষমা চাইলে মুগ্ধ জীবনেও ক্ষমা করবে না। যদি কলেজে টিকতে চাও কান ধরে ক্ষমা চাও। নেহার কথায় চরম বিস্মিত মুগ্ধ। নেহার দিকে চোখ বড় বড় করে তাকাতেই ফিস করে বলল নেহা, দোস্ত রিফাত আমাকে সবটা বলছে, এই সবটা আমি সাজিয়েছি ওকে টাইট দেওয়ার জন্য, প্লিজ তুই ব্যাঘাত দিস না। মুগ্ধ কিছু বলতে যাবে তার আগে হৃদয় বলল, প্লিজ দোস্ত, অনেকদিন পর মজা করার একটা স্কোপ পেয়েছি, আল্লাহর দোহাই লাগে তুই সেটা নষ্ট করে দিস না প্লিজ। এতগুলো বন্ধুর কথা ফেলতে পারছে না মুগ্ধ। অন্যদিকে মুগ্ধ তাকে এভাবে দেখতেও পারবে না, কিন্তু আজ নিরুপায় মুগ্ধ। এর আগেও এভাবে অনেককে বোকা বানিয়েছে ওরা, আর আজ ওদের শিকার মুগ্ধতা। বন্ধুদের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল মুগ্ধ। নেহার কথায় মাথা তুলে তাকালো মুগ্ধতা। সবার সামনে কান ধরতে হবে, তাও একটা তুচ্ছ বিষয় নিয়ে ভেবেই চোখের কোণে পানি চলে আসলো। সেই পানিগুলো চোখ আড়াল করলো না মুগ্ধর। মুগ্ধতার চোখে পানি দেখে অজানা এক ঝড় বয়ে গেল মুগ্ধর, কিন্তু নিরুপায় মুগ্ধ। মুগ্ধকে চুপ থাকতে দেখে তিথি বলল, ভাইয়া মানছি মুগ্ধতা ভুল করছে, কিন্তু তাই বলে এত বড় শাস্তি মানতে পারছি না। তিথিকে এক ধমক দিয়ে থামিয়ে দিল নেহা। তিথিও চুপসে গেল। এরপর মুগ্ধ তাকে উদ্দেশ্য করে বলল, কি হলো, এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? যা করার তাড়াতাড়ি করো, আমাদের ক্লাস আছে। আর কোনো উপায় না দেখে কান ধরতে বাধ্য হলো মুগ্ধতা। কলেজে থাকতে হলে কান ধরতেই হবে তাকে, যেভাবেই হোক মুগ্ধর থেকে ক্ষমা তাকে পেতেই হবে। আই এম সরি মুগ্ধ ভাইয়া, সত্যি আমি খুব দুঃখিত। কান ধরে মাথা নিচু করে অশ্রু বিসর্জন দিচ্ছে মুগ্ধতা। যা কিছুতেই ভালো লাগছে না মুগ্ধর, কেন জানি মেয়েটার নীরবতা সহ্য হচ্ছে না ওর। মুগ্ধতা মানেই কথার ফুলঝুরি, এভাবে মাথা নিচু করে চুপচাপ কান্নাকাটিতে মানায় না ওকে। বড্ড মায়া হচ্ছে ওর জন্য। মুহূর্তেই নেহার উপর রেগে গেল, কিন্তু সেটা মুগ্ধতার সামনে প্রকাশ করতে অনিচ্ছুক মুগ্ধ। তাই নিজের রাগটাকে দমিয়ে কয়েক সেকেন্ড অতিবাহিত হওয়ার পর মুগ্ধ বলল, মুগ্ধতা তুমি যেতে পারো, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। মুগ্ধর গলা পেয়ে ছোট ছোট করে তাকালো মুগ্ধতা। চোখের পানি মুছে এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। তিথিকে নিয়ে স্থান ত্যাগ করলো মুগ্ধতা। মুগ্ধতার যাওয়ার পানে তাকিয়ে আছে মুগ্ধ। তখন মেয়েটার সাথে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। নেহাকে উদ্দেশ্য করে বলল, তুই কার পারমিশন নিয়ে এত বড় একটা কাজ করেছিস? আমি তোকে বলেছি মুগ্ধতা আমার সাথে মিসবিহেভ করেছে। এখন যদি মুগ্ধতাকে সবটা বলে দিতাম তাহলে তোর মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াতো বুঝতে পারছিস? আমতা আমতা করে বলল নেহা, এত রাগ করছিস কেন? এরকম তো আমরা আরো অনেক জনকে মুরগি বানিয়েছি, আমি ভাবছিলাম তুই খুশি হবি, কিন্তু দেখছি। মুগ্ধ বলল, হ্যাঁ আজ পর্যন্ত অনেকে মুরগি বানিয়েছিস, কিন্তু কখনো কি এগুলোর পক্ষে ছিলাম আমি? ছিলাম না তো। তাহলে আচ্ছা রিদি কোথায়? পাশ থেকে হৃদয় বলল, রিদি তো আদিমা ম্যাম সেজে ওই ভাঙা দোতলার রুমে বসে আছে বলেই হেসে উঠলো সবাই। এবার মুগ্ধ বুঝতে পারলো তাকে দিয়ে আদিমা ম্যামের খবর পাঠানোটা ছিল ভুয়া। সবকটাকে এখন আস্ত চিবিয়ে খেতে ইচ্ছে করছে মুগ্ধর। মেয়েটাকে বোকাশোকা পেয়ে যা তা করলো, কিন্তু এই মেয়েটার জন্য মুগ্ধর এত খারাপ লাগছে কেন? কেন এতটা ভাবছে ওর কথা? কই আগে তো কারোর জন্য এত খারাপ লাগেনি, তাহলে কেন মেয়েটার জন্য এত ব্যতীত হচ্ছে মুগ্ধ? এর কারণটা তার নিজেরও অজানা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মুগ্ধতার মুগ্ধ গল্পের 3 নম্বর পর্বটা এই পর্যন্তই ছিল। তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে অথবা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর যদি গল্প ভালো না লাগে তাহলেও বলবা, আমি গল্পটা বেশি লম্বা করব না, খুব শীঘ্রই গল্পটা এন্ড করে দিব। আর হ্যাঁ, যারা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে দিবা পরবর্তী পর্বগুলো পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।